আমাকে কেউ কেউ ভাবতে পারেন যে আমি ডক্টর ইউনূসের পক্ষে কথা বলছি। এটা স্বাভাবিক। আমার দেশের সহনাগরিক অর্থাৎ ভারতীয় অনেক সহনাগরিক সাংবাদিক হিসেবে আমার এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং অনেকে প্রশ্ন তুলছেন যে আমি ডক্টর ইউনূসের হয়ে কেন কথা বলছি। কারণ তাবর ভারতীয় মিডিয়া যখন এক নাগারে বা এক কাতারে বসে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করছেন, কোট আনকোট এই সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জঙ্গি সরকার বা ডক্টর ইউনূসকে নানাভাবে এর আগের শেখ হাসিনার সরকারের মতো যে তার বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ সেগুলো দিয়ে ভারতের অধিকাংশ মিডিয়া খবর করছে, আর সেখানে দাঁড়িয়ে ভারতের মিডিয়া প্রথম কলকাতার পক্ষ থেকে আমি তার এডিটর কেন ডক্টর ইউনূসের পক্ষে কথা বলছি। ভূমিকাটা এ কারণেই দিলাম যে আমি ডক্টর ইউনূসের পক্ষে কথা বলছি কিংবা বিপক্ষে কথা বলছি সেটি সময় প্রমাণ দেবে। তবে আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং একেবারেই অন্তর থেকে, যেহেতু বাংলাদেশের দীর্ঘদিন বাংলাদেশের গণমাধ্যমে কাজ করে এসেছি, সে কারণেই বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন নিয়ে আমার বড় আগ্রহ, এবং সেই আগ্রহের পরিপ্রেক্ষিতেই আমি গত কয়েক মাস ধরে যে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন একেবারে সরাসরি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছিলাম, তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের বেশ কিছু কর্মকাণ্ডকে নিয়ে কথা না বললেই নয়। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে নানা ধরনের তার কর্মকাণ্ডের যে দ্যুতি সেটি ছড়িয়ে চলেছেন, সে কারণেই কিন্তু তাকে নিয়ে বারবার করে আমাদের এই বিভিন্ন রাজনৈতিক পর্ব আমাদের করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আজকে ডক্টর ইউনূসের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আজকে কথা বলবো, এবং অবশ্যই এই রাজনৈতিক প্রজ্ঞার অন্যতম নিদর্শন আগামী 2-3 দিনের মধ্যেই লন্ডন সফররত ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপির একেবারেই শীর্ষ নেতা তারেক রহমানের, এবং এই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠকটি আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, এবং সেই সম্ভাবনার দ্বার উন্মোচন করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের রাজনৈতিক প্রজ্ঞা কতটুকুন, এবং অবশ্যই বিএনপির অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ, বলা ভালো 2024-এর 5 আগস্টের আগে থেকে বিএনপি ভূমিকা এবং 2024-এর 5-এর পর বিএনপির ভূমিকা, এই যে অন্তর্নিহিত তাদের রাজনৈতিক প্রজ্ঞা, সেই রাজনৈতিক প্রজ্ঞা নিয়েও আজকে আমাদের সঙ্গে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো বিশ্লেষণের সঙ্গে আমার বন্ধু প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক পরমাশিস ঘোষ। পরমাশিস, তোমাকে প্রথম স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আমরা আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগে আমি তোমার মাধ্যমে দর্শকদের কয়েকটি পয়েন্ট তুলে ধরতে চাই, এবং সেই পয়েন্টগুলো এইরকম ভাবে আমি বলতে চাই যে আগামী 13 তারিখ 13ই জুন লন্ডনে সম্ভবত বাংলাদেশের এই মুহূর্তে প্রধান দুই শীর্ষ স্থানীয় ব্যক্তি, একজন বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং অবশ্যই বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, এই দুই নেতার সঙ্গে একজন রাষ্ট্র নায়ক এবং আরেকজন প্রধান রাজনৈতিক শক্তির প্রধান মুখ, এই দুই নেতার সঙ্গে বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠক ঘিরে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যম, শুধু বাংলাদেশের গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়েছে তা নয়, ভারতের প্রধান গণমাধ্যম কিন্তু একই রকম ভাবে লন্ডনে তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে চর্চা শুরু হয়েছে। আমি এই চর্চা শুরু করব বাংলাদেশের গণমাধ্যম নিয়ে। বাংলাদেশের গণমাধ্যম ঠিক কিভাবে দেখছে এই বৈঠকটি? বাংলাদেশের গণমাধ্যম সাধারণত এই বৈঠকটিকে রাজনীতির ছোট না বড় একটি ঘটনা হিসেবে গুরুত্ব দিচ্ছে না, কিছুটা এই বৈঠককে টার্নিং পয়েন্ট বা নতুন যাত্রা হিসেবেও দেখতে চাইছে বাংলাদেশের গণমাধ্যম। তাহলে বাংলাদেশের গণমাধ্যমে খবরটি কিভাবে তারা উত্থাপন করছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকটে এটি হতে পারে একটি টার্নিং পয়েন্ট এবং নতুন ডাইমেনশন খোলা যেতে পারে এই রাজনীতিতে, এমনটাই কিন্তু যুগান্তর তাদের খবরে বলেছে। প্রথম আলো বলছে যে এই মিটিংটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, এটা প্রথম আলোর খবর। যুগান্তর এবং কালের কণ্ঠ একই রকম ভাবে উল্লেখ করেছে যে বিগত কয়েক মাসের টানাপোড়েন কাটাতে আস্থার সংকট দূর করার আগে পিছের চেষ্টা
হিসেবে এই বৈঠকটিকে দেখা হচ্ছে। একই রকম ভাবে অন্যতম প্রধান আরো কয়েকটি দৈনিক, দ্য ডেইলি স্টার, দ্য ঢাকা ট্রিবিউন, বাংলা নিউজ টুডের বরাত দিয়ে বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের সময়সূচি, নির্বাচনী সংস্কার, জুলাই সনদ ইত্যাদি নিয়ে এই বৈঠকে একেবারে খোলাখুলি আলোচনা হতে পারে। কিন্তু লন্ডনে সফররত প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেছেন এটি কোনো নির্দিষ্ট, এই বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই, তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কি বিষয়ে আলোচনা করবে। এই বিষয়টি নিয়ে প্রধান প্রধান বাংলাদেশের গণমাধ্যমে খবর রয়েছে। আমি আনন্দবাজার পত্রিকায় কি খবর দিয়েছে সে বিষয়ে আলোচনার মাঝখানে বলবো, এবং অবশ্যই এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ এবং এই বৈঠক নিয়ে নানা রকম মতবিরোধ এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আলোচনার গভীরে ঢুকি। তুমি সবটাই শুনলে বড় মাসিস, আমার ইন্ট্রোটা একটু বড় হলো, প্রায় 5-5.5 মিনিট হলো। তুমি সবটা শুনে, কারণ আমার এই বক্তব্য সামার আপ করার পর তুমিও তোমার বলতে সুবিধা হবে, সে কারণেই তোমাকে তোমার মাধ্যমে দর্শকদেরকে আমি বললাম। তুমি এবার বলো যে এই বৈঠকটি তুমি কিভাবে তাৎপর্যপূর্ণ মনে করছো। দেখো, আমি তোমাকে এই বৈঠকটা সম্পর্কে বলার আগে, তাৎপর্যপূর্ণ কতটা কি সেটা বলার আগে তোমাকে শুধু আমি জিজ্ঞেস করব, তুমি দুধ খাবে না ছানা খাবে? বুঝতে পারলাম? দুধ খাবে না ছানা খাবে? দুধের একটা মত আর লেবুর একটা মত, তা দুটো মত যখন একটা জায়গায় বসে তখন একটা নতুন ডাইমেনশন কি হয়, ছানা। তো এটা নতুন করে কোন কোন পত্রিকা কে কি বললো এটা কিন্তু ভাববার, এটা জানতাম। দুটো দ্বিমতের লোক যখন এক জায়গায় স্থির হয় তখন একটা নতুন ঐক্যমতের ভিত্তিতে নতুন কিছু বেরিয়ে আসবে। আমি বোঝালাম লেবু আর দুধ মিশলে ছানা হবে না, স্বাভাবিকভাবে একটা নতুন ডাইমেনশন। এখন এই নতুন ডাইমেনশনটা বাংলাদেশের মানুষের পক্ষে কতটা যাবে বা বিপক্ষে কতটা যাবে, বা নতুন ডাইমেনশনটা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের অধিকার কতটা রক্ষা করতে পারবে, সেটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো। কার পাল্লায় কতটা জনসমর্থন আছে, নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে সেটা তো পরের কথা, কিন্তু নির্বাচনটাকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য ডক্টর ইউনূসের যা বক্তব্য, তিনি যে স্ট্যান্ড পয়েন্টে আছেন, আর বিএনপির যিনি এখন সর্বভারতীয় মানে প্রধানতম নেতা তারেক রহমান, একটা অন্যতম মুখ, তার সঙ্গে বৈঠকটা তো জরুরি ছিলই। এটা আমি আগের দিনও বলেছি যে মতানৈক্য থাকতেই পারে, মতানৈক্য থেকেই কিন্তু ঐক্যমতের জায়গা তৈরি হয়। তা না বসলে কি করে হবে? একটা নিশ্চয়ই নতুন দিশা পাওয়া যাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, যাতে ঐক্যমতের ভিত্তিতে ভোটটা হয়, এবং বাংলাদেশের মানুষও চাইছেন ভোটটাও যেমন জরুরি কিন্তু সংস্কারটাও তেমনি জরুরি। তো যিনি সংস্কার করবেন না, যারা আগে ভোট চাইছেন, তারা এক জায়গায় বসা মানেই তো বুঝতে হবে যে একটা সুফল হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ দেখবে। তাৎপর্যটা ঠিক আমি এইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করলাম, বা আমি যেটা বুঝেছি সেটাই বললাম। এই বৈঠকটি গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। দুজন শীর্ষস্থানীয় মানুষ তারা আলোচনার টেবিলে বসবেন, সেই বৈঠক থেকে একটা আলোচনার গতিমুখ বেরোবে, এবং সেই গতিমুখটা নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের দিকেই যাবে, এটা আমারও বিশ্বাস। কিন্তু এর মধ্য দিয়ে আমি শুরুতেই যে ভূমিকাটা দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা বারবার করে কন্টেন্ট করছি, বারবার করে আলোচনা করছি, এবং নানা মহল থেকে সমালোচনা উঠছে যে আমরা কেন তার হয়ে কথা বলছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন রাজনীতিক নন, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন উদ্যোক্তা, তিনি একজন শিল্পপতি, তিনি একজন অধ্যাপক, শিক্ষক। তাকে ঘিরে যে রাজনৈতিক বলয় তৈরি হয়েছিল, যিনি শেখ হাসিনার সময়তেও তাকে ঘিরে কিন্তু আবর্তিত হয়েছিল। আমি গতকালকেই কলকাতার একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, উনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমাকে বলছিলেন, যেহেতু বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যুক্ত, আমাকে বলছিলেন, দাদা আচ্ছা বলুন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে বৈরী সম্পর্ক, সেটি কেন হয়েছিল? শেখ হাসিনার সঙ্গে তো তার কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না, বরং শেখ হাসিনার সময় গ্রামীণ ব্যাংকের উত্থান হয়েছে, শেখ হাসিনার সময় তার গ্রামীণ ফোনের যে বিকাশ সেটি তৈরি হয়েছে। তাহলে কেন এটা হয়েছে? কেন হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংকট তৈরি হলো? তখন আমি তাকে বললাম খুব সহজ কথায়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে তো আকাশ থেকে, মঙ্গল গ্রহ থেকে এসে পৌঁছাননি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশেরই মানুষ, তিনি বাংলাদেশেরই একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, এবং সেখান থেকে তিনি শিল্পোদ্যোক্তা হন, আস্তে আস্তে করে গ্রামীণ ব্যাংক তৈরি করেন, গ্রামীণ ফোন তৈরি করেন, তারপর তার বিস্তার ঘটে, একটা নোবেল বিজয়ী অধ্যাপক হিসেবে উনি সারা পৃথিবীর মাঝে পরিচিত হন। কিন্তু এই ঘটনা তৈরির পেছনে আসলে 111 এর হিসেবটা আছে, -2 ফর্মুলা হিসেবটা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে বাংলাদেশের তৃতীয় অরাজনৈতিক একটি শক্তি, যারা হাসিনা খালেদাকে মাইনাস করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে প্রজেক্ট করে তারপর একটি খুঁটি সাজানোর চেষ্টা করেছে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক বৈরিতার সূচনা সেখান থেকেই শুরু হয়। ইউনূসকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে
আক্রমণ থেকে শুরু করে তাকে রাজনৈতিকভাবে এবং তাকে আইনিভাবে এবং প্রশাসনিক সর্বোচ্চ শক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কার্যত ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন গত 15 বছরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাভাবিকভাবেই এবং এই যে রাজনৈতিক বৈরিতা সেটি সূত্রপাত -2 ফর্মুলাতে। এবার যে দাদা -2 ফর্মুলা তৈরি হয়েছে এবং এই ঘটনার পেছনে কারণটা কি? ওই যে আমি প্রথমে ভূমিকা বললাম যে ডক্টর ইউনূসের পক্ষে নয়, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় ব্যাপ্তি জায়গা নিয়ে করতে হবে। কারণ ডক্টর ইউনূস, অনেকে বলছেন আন্তর্জাতিক মানের খেলাড়ি, আমরাও বলছি যে অনেক দর্শকরা দাবি করছেন ডক্টর ইউনূসকে, কিন্তু ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষকে আজকে এখানে প্রজেক্ট করার পেছনে একটা ভূ রাজনৈতিক অঙ্ক এর মধ্যে কাজ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি একা রয়েছেন? আমি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, বিশেষ করে আন্তর্জাতিক ভারত বাংলাদেশের সম্পর্ক বিষয়ক আমার যতটুকু পড়াশোনা কিংবা আমার যতটুকু আমার কর্মজীবনের মধ্য দিয়ে যতটা শেখা, তাতে আমার কাছে আমি খুবই আশ্চর্য হচ্ছি যে বাংলাদেশের তাবড় রাজনৈতিক শক্তি, বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ, শহীদ জিয়ার আদর্শে বিএনপি, বা 2024-এর 5 আগস্ট পুরো মাস্টার মাইন্ড তৈরি করা এবং একটি 15 বছরের একটি শক্তিকে একেবারে সমূলে উৎপাদন করে দিয়ে ক্ষমতার আলিন্দে প্রধান মুখ হয়ে বসা, এবং সেখানে অন্যতম রাজনৈতিক শক্তি তারপর বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে ডিল করা বা তাকে বিএনপির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা, জামাত একটি ধর্মীয় চেতনা নিয়ে তাদের একটি ফোর্স, সেই ধর্মীয় চেতনার একটি ফোর্সকে সংঘবদ্ধ করে তার সরকারের সঙ্গে সংযুক্তি করা এবং বিএনপির ওপর রাজনৈতিক প্রেসার গেম তৈরি করা এবং বিএনপিকে কার্যত একেবারে বোতল বন্দি করার অবস্থায় বোতল বন্দি করে ফেলার মতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাজনৈতিক প্রজ্ঞা, যেটি আমি শুরু থেকে বলছি, এগুলো তার প্রশংসা। আপনারা ভাবতেই পারেন যে আমি আমার মুখ থেকে প্রশংসা করছি, কিন্তু আপনারা যদি ভেতর থেকে বিশ্লেষণ করেন, এটা অটোপসি করেন বা বিষয়গুলো ময়না তদন্ত করেন, তাহলে এর গভীরে কয়েকশো উপন্যাস রয়েছে। এই কয়েকশো উপন্যাসের রচয়িতা কারা? বাংলাদেশের মানুষ? সবটা বাংলাদেশের মানুষ নন। নিশ্চয়ই এর পেছনে ভূ রাজনৈতিক অনেক অঙ্ক রয়েছেন। সেই অঙ্কের কূটকাচালিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় অসহায় এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড় কি খেলোয়াড় নয় সেটি সময় বলবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা শুধু যে আমি করছি তা নয়, সমালোচনা আলোচনা সবটা কিন্তু আমাদের ভারতীয় মিডিয়া র্যান্ডম করছে। আমাদের কলকাতার 4-5টা টেলিভিশন মিডিয়া ডিজিটালে রোজ বাংলাদেশ নিয়ে সেগমেন্ট হচ্ছে, রোজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সেগমেন্ট হচ্ছে। আনন্দবাজার পত্রিকায় রোজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খবর হচ্ছে, প্রত্যেকটি কাগজ, এই সময় পত্রিকা ফলাও করে খবর হচ্ছে। কেন হচ্ছে? বাংলাদেশকে নিয়ে তো আমরা আগে এত খবর, শেখ হাসিনার সময় এত খবর দেখিনি। গোটা বিষয়টি, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই বিষয়ে নিয়ে আমার এই বিশ্লেষণের সঙ্গে তুমি কতটা সহমত কিংবা ভিন্ন মত? তোমাকে আমি একটা কথা বলি, ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে কথাটা বলবো, যে আমরা কি বলি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আমরা কি বলি বিএনপির প্রধানমন্ত্রী? বলি কি? বলি না তো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা হয়। তো ডক্টর ইউনূসের নামের আগে আমাদের কি বলতে হয়? নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে। উনি তো কোনো জন্ম থেকেই, উনি যখন ছোট ছিল, আমি তো আগের দিন বলেছিলাম যে আমি ডক্টর ইউনূসকে পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করব। তিনি তার বাংলাদেশে জন্মানোর পর বাংলাদেশ থেকে বড় হয়ে পড়াশোনা শিখে অধ্যাপনা করে গ্রামীণ ব্যাংক গঠন করে সামাজিক কিভাবে মানুষের গ্রামীণ জীবনের অর্থনৈতিক উন্নয়ন করা যায় সেই তার ফিল্ডে সে কাজ করে আজকে সে আন্তর্জাতিকতায় গিয়ে পৌঁছেছে, সে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কিন্তু আন্তর্জাতিক ব্যক্তিত্ব নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি একটু থামাচ্ছি। আমাদের আলোচনার বিষয় কিন্তু কোন প্রধান উপদেষ্টা, কোন প্রধানমন্ত্রীর সঙ্গে তার তুল্যমূল্য বিচার করার নয়। আমাদের আজকের আলোচনায় আমরা থাকবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস
তারেক রহমানের সঙ্গে বৈঠকটি বাংলাদেশের ভালো একটি বাংলাদেশের প্রগতিশীল বাংলাদেশ এবং উন্নয়নশীল বাংলাদেশ গঠনে এবং স্থিতিশীল বাংলাদেশ গঠনে এই মুহূর্তে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটি কতটা প্রাসঙ্গিক, এবং থার্ড পার্ট যে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু রয়েছে, যে রাজনৈতিক প্রজ্ঞায় 15 বছরের আওয়ামী লীগ সরকারকে আস্থা করে নিক্ষেপ এবং বিএনপির মতো প্রধান রাজনৈতিক শক্তিকে ডোমিনেট করার মতো তার ক্ষমতা ডক্টর ইউনূস কোথায় পেলেন? আমি তো বলবো ডক্টর ইউনূসের মেধা। ডক্টর ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষের মুখ। ডক্টর ইউনূস কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ নন, বাংলাদেশের সাধারণ মানুষের মুখ। সেই জন্যই উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আজকে উনি এটা ডিজার্ভ করেন যে বাংলাদেশের সাধারণ মানুষই তো ওনাকে বসিয়েছে, যে কে নির্বাচনে কিভাবে নির্বাচন হবে, দেশ কিভাবে গঠন হবে নতুন করে, সেটা তো ওনাকে ওনাকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই ওনাকে তো রাজনৈতিক লোকেদের সঙ্গে কথা বলতেই হবে। এটা তো ওনার হাতের তালুর ব্যাপার, কেননা উনি তো বাংলাদেশের সাধারণ মানুষের মুখ হয়ে গেছেন। যে মানুষটা নিজে ফিল করছেন যে আমাকে বাংলাদেশের সাধারণ মানুষের আমি মুখ হয়ে গেছি, আমাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করছে, ওনার একটা তো ব্যাকগ্রাউন্ড আছে, ওনার তো একটা মেধা আছে, ওনার একটা পড়াশোনা আছে। গ্রামীণ জীবনকে উন্নয়নের করার উনি যে কৌশল নিয়েছেন, তার যে ব্যাপ্তি, তার যে স্বীকৃতি, ওটা এটা ইমপ্লিমেন্ট করছেন। বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, নতুন সংগঠন এনসিপি বলো, রাজাকার বলো, বিভিন্ন বাম সংগঠন বলো, সবটাই তো ওনার দেখা। বাংলাদেশের চালচিত্র তো ওনার বোঝা আছে। আর যারা আজকে ওনার সঙ্গে কথা বলবে, তারা তাদের রাজনৈতিক দল থেকে কিন্তু কথা বলছেন। ওনার ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়, উনি সকলকে নিয়ে বসতে হবে। তো ন্যাচারালি তো উনি এটা ডিজার্ভ করেন, এবং ওনার এই প্রাজ্ঞতা আছে বলেই তো বাংলাদেশের মানুষ ওনাকে বসিয়েছে এবং রাজনৈতিক দলগুলো তো বসিয়েছে। ওনার বুদ্ধিমত্তা আছে বলেই তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বিরুদ্ধাচরণ করেছেন, ওনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছেন। ওনারা তো বুঝেছেন, শোনো, রাজনীতির লোকেদের একটা সব দেশেরই একই কালচার, আমাকে কেউ টপকে যাবে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু উনি কিন্তু রাজনীতির জায়গায় যাননি, উনি ওনার জায়গায় থেকে গিয়ে একেবারে শীর্ষে পৌঁছেছেন। উনি এটা জানতেন এটা হবে, এবং সেটা হয়েও হচ্ছে। ন্যাচারালি হয়েছে বলেই তো ওনার কি বলবো, ওনার তো মানে কনফিডেন্ট আরো বেড়ে যাওয়ার কথা, আর সেটা বেড়ে যাবেই। এইবার মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলের লোকেদেরকে নিয়ে বসে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করার। তো উনি তো এখন তো সেটা ইমপ্লিমেন্ট করবেই। কোন কৌশলে করবেন সেটা তো উনি ভালো জানেন। উনি ভালো জানেন বলে তো আজকে উনি ওনার ফিল্ডে নোবেল পেয়েছেন। উনি তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আপনারা জানেন যে এই গত কয়েক বছর ধরে বাংলাদেশের যে রাজনৈতিক উত্থান পতন চলছে, সেই উত্থান পতনের মধ্যে সবচেয়ে বড় চমক 2024-এর 5 আগস্ট, এবং তারপর থেকে বাংলাদেশে একটি চলমান রাজনৈতিক সংকট শুরু হয়েছে, এবং সেই সংকটের এই মুহূর্তে সংকটময় বাংলাদেশের প্রধান মুখ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে বসিয়েছেন। তার পক্ষে যত আলোচনা কিংবা তার বিপক্ষে যত সমালোচনায় থাক, এই মুহূর্তে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখ, এবং অবশ্যই আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 5 আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল, সেই দিকেই বাংলাদেশ এগোবে। কিন্তু এই বৈঠকের বিষয়টি আমি শুরুতেই বলেছিলাম যে বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ বিএনপির দাবি ছিল যে এই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে হবে, কিন্তু সেখান থেকে তারা হয়তো আমাদের কাছে যেটি খবর এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যা আভাস, তাতে মনে করা হচ্ছে যে বিএনপি তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে কিছুটা সরবে বলে মনে করা হচ্ছে। কারণ বিএনপির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম বলছে যে বিএনপি হয়তো নির্বাচনটি ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দিতে পারে। কিন্তু আমাদের কাছে বাংলাদেশের গণমাধ্যম বা বিভিন্ন সূত্রের আমাদের কাছে খবর যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কিন্তু আগামী এপ্রিল মাসের পর, অর্থাৎ এপ্রিল, এবং যদি সেটা পেছ হয় সেটা কিন্তু জুন মাসেও নির্বাচন। এটা কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বা বিভিন্ন গণমাধ্যমের আভাস এখনই সেটাই আছে। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে যে বিএনপির মতো রাজনৈতিক দলকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় একেবারে নাকানি চুবানি খাইয়ে দিচ্ছেন। কারণ বিএনপির পক্ষ থেকে যতবারই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টা পরিষদকে যতইভাবে রাজনৈতিকভাবে প্রেসার দেয়া হচ্ছে, ততই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক পাল্টা কৌশল বা তার যে গুগলি চাল, সেটি কিন্তু আমরা দেখেছি। কি হতে পারে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক কেন এত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কিছু বিশ্লেষণ আমরা আপনাদের একটু
বলতে চাই সেটি হচ্ছে যে কেন এত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি বলা হচ্ছে। চলতি সময়ে সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েন বেড়েছে। এই বৈঠক দুপক্ষের মধ্যে আস্থা তৈরি এবং সংকট নিরসনের প্রথম পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি দৈনিক যুগান্তরের একটি খবরের উদ্ধৃতি এবং একই সঙ্গে নির্বাচন এবং সংস্কার নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। নির্বাচনের সময় নির্ধারণ, নির্বাচনী সংস্কার, বিচার প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো এই আলোচনায় আসতে পারে এবং আরো কিছু বিষয় যেমন আন্তর্জাতিকভাবে ইতিবাচক সংকেত প্রেরণ করা, যেমন এই ধরনের সংলাপ দেশের জন্য একটি ইতিবাচক বার্তা হতে পারে, এমনটিও এই বৈঠকের গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে এবং সেটি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব কিন্তু লন্ডনে উল্লেখ করেছেন। বিষয়টি এই বৈঠকটি নিয়ে মতবিরোধ রয়েছে। বাংলাদেশ বা বিভিন্ন দেশের গণমাধ্যম বলছে যে বৈঠকের ফলাফল কি হবে বা আলোচ্য সূচি কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি, বিষয়টি প্রস্তুতির পর্বেই রয়েছে। এই বিষয়টি নিয়ে যদি আমি সামার আপ করি তাহলে বাংলাদেশের প্রধান মিডিয়া বৈঠকটি রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাময় একটি বিগ ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে উল্লেখ করেছে। এটি হতে পারে ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়া সরলতা আনা বা রাজনৈতিক আস্থা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে মূল বিষয় হচ্ছে বৈঠকের ফলাফল কি হবে তা এখনই বলা খুব কঠিন, কারণ আলোচ্য সূচি এবং সিদ্ধান্ত নির্ভর করছে দুই নেতার নিজস্ব আলোচনার উপর এবং তাদের মনোভাবের উপর এবং তাদের অবস্থানগত দিক, তাদের দলীয় বা সরকারের নীতির উপর নির্ভর করে হচ্ছে। আমি আলোচনা শেষ অংশে যাব, কিন্তু এটা বলে যাব যে এই বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠকটি নিয়ে কিন্তু আমাদের ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রধান শিরোনাম হয়েছে। সেটি আমি আলোচনার শেষ অংশে শেষ করার আগে বলবো। তো তুমি এই বৈঠকটির গুরুত্ব নিয়ে তোমার কাছে আমি তথ্য তুলে ধরলাম, তুমি বৈঠকের গুরুত্বপূর্ণ কিভাবে সামার আপ করতে চাও? দেখো, এই বৈঠকটা গুরুত্বপূর্ণই। তার কারণ হচ্ছে যে আমি আগেও বলেছি, এই যে মতানৈক্য হচ্ছে সেটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনটা জরুরি। সেটা ঠিক কোন সময় করা উচিত সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সব দিক বিচার করে যেমন বলবেন। কেন বিএনপির যিনি মহাসচিব বোধহয় কালকে বলেছিলেন যে এপ্রিলের সময় বর্ষায় ঝড় ঝঞ্ঝা আসতে পারে, তারপরে নানা রকম পরীক্ষার বিষয়টা আসতে পারে। এই সব বিষয়গুলো নিয়ে হয়তো একটা আলোচনা হতে পারে এবং তাদের বক্তব্যটাও নিশ্চয়ই উনি শুনবেন যে তাদের যুক্তিগুলো কি। এবং আমার ধারণা যে ডক্টর ইউনূস সাহেবও নিশ্চয়ই এই বিষয়টি কেন এইটা করতে চান সেটাও নিশ্চয়ই একটা ব্যাখ্যা দেবেন। ঐক্যমত্যের ভিত্তিতে জায়গাটা একটা পৌঁছবে, কিন্তু তাদের মনের ভেতরে কি আছে সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমার নিজস্ব যেটা অভিজ্ঞতা, যে নির্বাচনটাকে সুন্দরভাবে সুষ্ঠু সময়, যে সময় সিদ্ধান্তটা নিলে উভয়ের এই একই মত হওয়া উচিত, সেই দিক থেকে কোনো একটা নতুন করে রাস্তা হয়তো বেরোবে এবং যে রাস্তা বেরোবে সেটা আশা করি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তাও যাবে যে নতুন করে আর আলোচনা বা মতানৈক্য তৈরির জায়গা নেই। নির্বাচনটা যত তাড়াতাড়ি করা সম্ভব এবং যেটা সংস্কারমূলক সব কাজকর্মের মধ্য দিয়ে, এবং নির্বাচন কমিশনকেও তো সব রকম সহযোগিতা করতে হবে এবং অনেকটা নির্বাচন করতে গেলে তার অনেক প্রসেস আছে, এইগুলো নিয়ে হয়তো পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হতে পারে এবং সেটাই হওয়া স্বাভাবিক। কেন এর বাইরে তো আর কোনো বিষয়টা থাকতে পারে না। তো ন্যাচারালি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং সেই বিষয়টা বাংলাদেশের মানুষের পক্ষে যাবে, সুন্দর নির্বাচন যাতে করে হয় সেটা নিয়ে আলোচনা হবে, এটা আমার বিশ্বাস এবং এটা আমি মনেও করছি তাই। একদমই। পরমাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আনন্দবাজার পত্রিকার একটি খবর, সেই খবরটি দর্শকদের সামনে উঠছে। আনন্দবাজার পত্রিকা আজকে তাদের নিয়মিত আন্তর্জাতিক পাতায় যে খবর দিয়েছে সেই খবরে পরিষ্কার শিরোনাম করা হয়েছে, ব্রিটেনে শুক্রবার ইউনূস তারেক বৈঠকের সম্ভাবনা। সব ঠিক থাকলে আগামী শুক্রবার ব্রিটেনে মুখোমুখি বৈঠকে বসতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে ইউনূস প্রশাসন এবং বিএনপির মধ্যে মতপার্থক্য যখন চরমে, তখন ওই বৈঠক আশাবাদী করে তুলেছে সে দেশের রাজনৈতিক দলগুলোকে তো বটেই, বাংলাদেশিদেরও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই দিয়েছেন ইউনূস তারেক বৈঠক টার্নিং পয়েন্ট। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার এবং বিএনপির মধ্যে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে গতকাল ব্রিটেন সফরে গিয়েছেন ডক্টর ইউনূস। এদিন স্থানীয় সময় সকাল 7টায় নাগাদ হিথ্রো বিমানবন্দরে নামেন তিনি। গত 1.5 দশক ধরে ব্রিটেনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বিএনপির তরফে জানানো হয় আগামী শুক্রবার সকালে হোটেল ডরচেস্টারে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠকটি হওয়ার কথা। এই বিষয়টি নিয়ে আনন্দবাজার পত্রিকা আজকে কিন্তু তাদের আন্তর্জাতিক যে পাতা, সে পাতায় প্রধান শিরোনাম হিসেবে
জায়গা নিয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যেটি আমি ভূমিকাতে বলেছি, সূচনাতেই বলেছি, যেটি নিয়ে অনেকে হয়তো বলতে পারেন যে ডক্টর ইউনূস কোনো ব্যক্তিকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ তার একটি তার ভূমিকা নিয়েই কিন্তু আমার ব্যক্তিগত একজন রাজনৈতিক বা আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্ক বিষয়ক আমার যা পড়াশোনা, তাতে সেই হিসেবে আমার বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা তিনি ইতিমধ্যেই দেখিয়েছেন। এবং আমি বারবারই বলি যে 2024-এর 5 আগস্ট দেখিয়েছেন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের তাবর রাজনৈতিক শক্তি গুলোকে একার হাতে সামলাচ্ছেন, এবং তার উপদেষ্টা পরিষদের একজন দুজন ছাড়া বাকি সবার ভূমিকা খুব একটা বেশি আমার মনে হয় না অরাজনৈতিক। তার এই বিশাল উপদেষ্টা পরিষদের মধ্যে একজন দুজন তার কাছাকাছি হয়তো যেতে যাচ্ছেন, বাকিরা সবাই সবার নিজেদের দপ্তর বা মন্ত্রণালয় নিয়ে রয়েছেন। তার রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক পরামর্শদাতা কে সেটি এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ব্যাপ্তি, সেটি নিঃসন্দেহে এই উপমহাদেশের ভূ রাজনৈতিক যে অঙ্ক, সেই অঙ্কে তিনি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ মুখ হিসেবে হয়ে উঠেছেন। এবং আজকে থেকে হয়তো 30 থেকে 50 বছর পর এই ডক্টর ইউনূসের রাজনৈতিক ভূমিকা এবং তার এর পেছনে যে কারা এর পেছনে ছিলেন, কিংবা এই বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা কতটা ছিল, এবং পেছন থেকে ভূ রাজনৈতিক অঙ্ক কারা করে চলেছেন, সে সমস্ত হয়তো সামনে আসবে, এক সময় সেটি দেখা যাবে। তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে কর্মকাণ্ড, তাতে আমার একটাই শেষ কথা বলবো, যেটি হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আওয়ামী লীগকে যেরকম ভাবে তিনি কার্যত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরাভূত করেছেন, মানে পরাস্ত করেছেন, একই রকম ভাবে বিএনপি কিংবা পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের কাছেও কিন্তু একই রকম ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একই রকম ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, এই আশঙ্কা কিন্তু আমি আপনাদের সামনে করে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত কিংবা ভিন্নমত, সেটি আপনারা লিখে জানাবেন, এবং অবশ্যই আপনাদের এই মন্তব্যগুলো আমাদের মন্তব্যের কলমে থাকবে, এবং এর মধ্য দিয়ে আমাদের আলোচনায় আপনারা শুনুন। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে এত সময় ধরে তোমার মূল্যবান বিশ্লেষণ আমাদের সামনে শেয়ার করলে। নমস্কার।